আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা মূলত নাউন নিয়ে কথা বলবো। নাউন আমাদের পার্ট অফ স্পিচের অন্যতম একটা অংশ। সো এই নাউনের বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। দেখেন, এই নাউন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ্য, এবং এই নাউনকে মূলত আমরা দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করি। একটা হচ্ছে আপনার অবস্থান, আর একটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্যতা। সো এই নাউনকে অবস্থার উপর ভিত্তি করে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলত কনক্রিট নাউন, কি নাউন, একটা হলো কনক্রিট নাউন, আর একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ হচ্ছে, এইটা হলো বিমূর্তবাচক বিশেষ্য, আর এইটার শব্দের অর্থ হচ্ছে বিমূর্তবাচক বিশেষ্য। অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের মাথায় ধরে না। আমরা যদি সহজ করে বলতে যাই, তাহলে কনক্রিট নাউন মানে হচ্ছে যা দেখা যায়, যা দেখা যাবে এবং যা ধরা যাবে, টাচ করা যাবে, যার টাচ, যা টেস্ট নিয়ে যাবে, অর্থাৎ স্বাদ আস্বাদন করা যাবে, অসাধারণ অথবা আস্বাদন যাই বলেন আপনি, করা যাবে, অর্থাৎ যার টেস্ট নেওয়া যায়। এক কথায় এই সমস্ত জিনিসগুলোকে আমরা মূলত কনক্রিট নাউন হিসেবে ধরে থাকি। সে ফর এক্সাম্পল যদি আমরা বলতে চাই, আমাদের চারপাশে কি কি থাকে বলেন তো? আমাদের চারপাশে থাকে বুক, টেবিল, চেয়ার, ম্যান, যা কিছু আছে, অর্থাৎ যা কিছু আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি এবং স্পর্শ করতে পারি, টেস্ট নিতে পারি, প্রত্যেকটা অংশ আমাদের আসলে কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। আবার অন্যদিকে এই অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দের অর্থ বিমূর্তবাচক বিশেষ্য। আসলে বিমূর্ত শব্দটা আমাদের কাছে কঠিন মনে হতে পারে। আমরা এইটুকু মনে রাখতে পারি যে জাস্ট এইটার বিপরীত, অর্থাৎ যা দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, টেস্ট নেওয়া যাবে না, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যদি উদাহরণের জায়গা থেকে বলি, তাহলে এই কথাটুকু বলতে পারি যে লাভ, এই লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কখনো দেখা যায় বলেন তো? এটা একেবারে দেখা যাবে না, ধরাও যায় না, জাস্ট ইটস ওয়ান কাইন্ড অফ ফিলিংসের একটা কনসেপ্ট। সো ওই জায়গা থেকে এই লাভ শব্দটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পাশাপাশি আমরা বলতে পারি কাইন্ডনেস। দেখেন তো, এই কাইন্ডনেস কিন্তু দেখা যায়? অবশ্যই দেখা যায় না, এটা ফুলি একটা ফিলিংসের একটা জায়গা। সো ওই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পাশাপাশি আমরা বলতে পারি অনেস্টি। এই যে অনেস্টি, সততা, একটা মানুষকে দেখে কি বলা যায় আসলে এই মানুষকে সৎ নাকি অসৎ? কোনোভাবে দেখার সুযোগ নেই। সো এই যে একটা জিনিসটা, এই প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমরা দেখতে পারবো না, ধরতে পারবো না, অথবা স্পর্শ অথবা টেস্ট নিতে পারবো না, এরা প্রত্যেকেই অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এইটুকু জানতে পারলাম যে নাউনকে মূলত দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের অবস্থান, আর একটা হচ্ছে গ্রহণযোগ্যতা। সো অবস্থার উপর ভিত্তি করে আমরা মূলত নাউনকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউনটা আমরা এক্স্যাক্টলি লিখে দিচ্ছি এখানে, যাকে দেখা যাবে, ধরা যাবে। আর উদাহরণ হিসেবে আমাদের আশেপাশের প্রত্যেকটা জিনিসকে কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত করতে পারি। পাশাপাশি যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো, টাচ করতে পারবো। ওকে, এবং দেন আবার এই কনক্রিট নাউনকেই মূলত আমরা চার ভাগে ভাগ করি। কত ভাগে ভাগ করি? এই কনক্রিট নাউনকেই মূলত আমরা চার ভাগে ভাগ করতে পারি। সো একটা হচ্ছে আমাদের প্রপার নাউন, একটা আমাদের কি নাউন, একটা হলো আমাদের প্রপার নাউন, এবং নাম্বার 2 হচ্ছে আমাদের কমন নাউন। কি নাউন? কমন নাউন। আবার থার্ড নাম্বার হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। এবং ফোর্থ নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করেন, আসলে এই প্রত্যেকটা নাউন আমাদের সংজ্ঞাগত দিকটা আমাদের জানার দরকার নেই, আমরা সহজ করে চিনার একটা ওয়ে বের করি। দেখেন, এই প্রপার নাউন শব্দটার সাথে আমরা তিনটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে পার্টিকুলার নেম, সুনির্দিষ্ট। কথাটা প্রপার নাউনের সাথে একেবারে পুরোপুরি যায়। জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবেন প্রপার নাউনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার, অর্থাৎ বাংলা হচ্ছে সুনির্দিষ্ট। স্পেসিফিক শব্দটা খুবই যাবে এখানে। তাহলে এই পার্টিকুলার নেম থাকতে পারে, অথবা এখানে আমরা বলতে পারি যে পার্টিকুলার থিং থাকতে পারে। তিনটা বিষয়কে আছে নতুন নির্দিষ্ট। একটা হচ্ছে নাম, সুনির্দিষ্ট নাম, সুনির্দিষ্ট বস্তু, আর একটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্লেস, অর্থাৎ স্থান। তাহলে আমরা বলতে পারি পার্টিকুলার প্লেস। সো এই তিনটা বিষয়ের সাথে আমাদের প্রপার নাউন সম্পৃক্ত, রাইট? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু সুনির্দিষ্ট কথাটা উল্লেখ রাখছি, এটা কিন্তু লাগবেই। তো কিরকম হতে পারে দেখেন তো? সুনির্দিষ্ট নাম বলতে আসলে এক্স্যাক্টলি নাম, মানে ওই নামের আর কোনো মানুষ থাকবে না। আমরা বলতে পারি নজরুল,
কাজী নজরুল ইসলাম, তার মানে এই নজরুল বলতে একটা মানুষকে নির্দেশ করে, আর সেটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা বলতে রবি ঠাকুর, হ্যাঁ জাস্ট রবি লিখলাম, তার মানে আমাদের বিদ্রোহী কবি একজনকে নির্দেশ করে। করিম, রহিম, জামাল, এই প্রত্যেকটা নাম আলাদা আলাদা, এদেরকে বললে শুধুমাত্র ঠিক ওই সমস্ত মানুষটাকে নির্দেশ করে, দ্যাটস ওয়াই এরা হচ্ছে আমাদের প্রপার নাউনের অন্তর্ভুক্ত। পাশাপাশি এই পার্টিকুলার থিং বলতে কি বোঝায় বলুন তো দেখি। তাহলে আমরা যদি বলি যে কোরআন, আমরা কি বলি যদি কোরআন, এই কোরআন শব্দটা বললে শুধুমাত্র আপনি মুসলিম ধর্মের আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ এই কোরআনকেই নির্দেশ করা হয়, অন্য কোনো গ্রন্থকে নির্দেশ করা হয় না বলেই এটাকে আমরা আসলে নির্দিষ্ট থিং হিসেবে বিবেচনা করি। আর যখন বিবেচনা করব তখন এইটি হচ্ছে আমাদের প্রপার নাউনের অন্তর্ভুক্ত। পাশাপাশি আমরা বাইবেল, গীতা, আপনি যাই বলেন, এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আমাদের এক একটা পার্টিকুলার থিং, একেবারে স্পেসিফিক, একেবারে সুনির্দিষ্ট থিং। আর দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলছি পার্টিকুলার থিং, এবং এইটা হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত। আর পার্টিকুলার প্লেস বলতে যেটাকে নির্দেশ করা হয় সেটা হচ্ছে আমরা জানি যে রাজশাহী, রাজশাহী বলা যায়, অথবা ঢাকা বলতে পারেন, নিউ ইয়র্ক বলা যায় না, নিউ ইয়র্ক। এই যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি, এই যে শব্দগুলো পাচ্ছি ইটিসি, এই প্রত্যেকটা ওয়ার্ড একেবারে সুনির্দিষ্ট স্থানের নাম, মানে এরাই। তো এই জন্যই তা আমরা বলছি যে প্রপার নাউনের সাথে তিনটা জিনিস অন্তর্ভুক্ত, পার্টিকুলার নেম, থিং এবং প্লেস। আমরা যেটা উদাহরণ দেখাইলাম। আরেকটা শর্ত একটু কষ্ট করে মনে রাখবেন, সেটা হলো এই প্রপার নাউনের সাথে যাবে, এবং সেইটা হচ্ছে যে প্রপার নাউনের ভালো করে খেয়াল রাখবেন যে প্রপার নাউনের ফার্স্ট লেটার ক্যাপিটালাইজ হবে। প্রপার নাউন এর ফার্স্ট যে লেটারটা থাকবে এটা সব সময় কি থাকবে, ফার্স্ট লেটার সব সময় ক্যাপিটালাইজ হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। সো সেই জায়গা থেকে আমরা দুইটা সাইন নির্দেশ করলাম। একটা হচ্ছে আমরা দেখলাম পার্টিকুলার বস্তু, নাম এবং স্থান, এবং দ্বিতীয় শর্ত বলেছি প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় আমাদের বড় হাতের অক্ষরে করতে হবে। ওকে, তাহলে এইটুকু যদি আমরা জানতে পারি তাহলে আমরা প্রপার নাউনের কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আর নাম্বার 2 যেটা হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে কমন নাউনটা কীরকম হতে পারে সেটা একটু আমরা বুঝাই। দেখেন, এই কমন নাউন মূলত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা কি জানেন? আসলে দুই প্রকার বলতে ভুল হবে ব্যাপারটা, মানে আমরা জাস্ট দুইটা অংশ হিসেবে বিবেচনা করছি যে এই কমন নাউনটা মূলত আমরা দুইভাবে দেখতে পারি। একটা হলো সিঙ্গুলার, একটা সিঙ্গুলার ওয়েতে দেখতে পারি, আরেকটা আমরা এই কমন নাউনকে প্লুরাল ওয়েতে দেখতে পারি। কীভাবে দেখতে পারি? একটা প্লুরাল হিসেবে দেখতে পারি, মানে একটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ওকে, এখন এই কমন নাউনটা বোঝানোর স্বার্থে আমাদের একটু প্রপার নাউনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো, যদি আমি এই করিম কথাটা বলি, আমরা একটু আলাদা পেজ নিই, একটু ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরেন যদি এই কথা বলি আমরা করিম, রহিম, হ্যাঁ রহিম না একটা মালুক, একেবারে সুনির্দিষ্ট নাম। যদি বলি করিম, হ্যাঁ আলাদা একটা মানুষ বাট সুনির্দিষ্ট। যদি বলি শান্ত, হ্যাঁ তাহলে এই আলাদা নামটা হচ্ছে আমাদের একটা মানে আলাদা আলাদা নাম। তাহলে এরা প্রত্যেকে কিন্তু প্রপার নাউন, এরা প্রত্যেকে কি নাউন? প্রপার নাউন। আচ্ছা, যদি প্রপার নাউন হয়ে থাকে, জাস্ট এই সমস্ত বালকগুলোর নাম বলা বাদ দিয়া যদি আমি একটা নির্দিষ্ট নামকে বলার চেষ্টা করি, কিভাবে? যদি এই কথা বলি বয়, দেখেন তো এই বয় শব্দটা দ্বারা কি একবারে পৃথিবীর যত বালক আছে প্রত্যেকটা বালককে নির্দেশ করতেছে না? যখন আমরা এই করিম বললাম, শুধুমাত্র রহিম বললাম, শুধুমাত্র রহিম মানুষটাকে নির্দেশ করছে। আর যখন করিম বললাম শুধুমাত্র করিম, আর যখন শান্ত বললাম ঠিক শান্ত মানুষটাকে নির্দেশ করতেছে। বাট এই কথাগুলো বলা বাদ দিয়ে যখন আমরা শুধুমাত্র বয় ওয়ার্ডটাকে উচ্চারণ করব, তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর যত বালক আছে এই প্রত্যেকটা বালককে নির্দেশ করতেছে। সো সেই জায়গা থেকে আমাদের এই বয়টা হচ্ছে জাতিবাচক বিশিষ্ট। কি বাচক বিশিষ্ট? জাতি। আর সেই জাতি হওয়ার কারণে এইটার নামে আমরা বলছি কমন নাউন। কি নাউন? কমন নাউন। কেমন? আর তাহলে এই যে মানুষগুলো পাইলেন এরা কিন্তু প্রত্যেকে আবার প্রপার নাউন, রাইট? আচ্ছা, আরও একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, একটু ভালো করে খেয়াল করেন। যদি আমরা এইটুকু বলি, দেখেন মেরিগোল্ড, আমরা আশা করি এটার অর্থ সবাই জানেন। এই মেরিগোল্ড একটা ফুলের নাম, আর এটা হচ্ছে গাঁদা ফুল। কি ফুল? গাঁদা ফুল। তার মানে মেরিগোল্ড কথাটা বললে ঠিক গাঁদা ফুলের নামটাকে আমরা বুঝি। তাহলে যদি আবার যদি বলি রোজ, রোজ হতে কি বলেন তো? রোজ শব্দের অর্থ হচ্ছে গোলাপ ফুল। আর যদি আমরা বলি টিউব রোজ, তখন এইটার অর্থ কি? রজনীগন্ধা। তাহলে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ফুলের নামকে আমি বললাম, তাহলে এরা প্রত্যেকে কিন্তু প্রপার নাউন, প্রত্যেকে কি নাউন? প্রপার নাউন। আচ্ছা, এই সমস্ত ওয়ার্ডগুলো বলা বাদ দিয়ে যখন আমরা এই ওয়ার্ডটাকে বলবো জাস্ট ফ্লাওয়ার, দেখেন তো ভালো করে খেয়াল করেন তো, তখন এই যে ফ্লাওয়ার শব্দটা বললাম, তাহলে ফ্লাওয়ার শব্দটার মানে কিন্তু সুনির্দিষ্ট কোনো ফুলের নামকে নির্দেশ করি নেই। ঠিক পৃথিবীর যত ফুল আছে প্রত্যেকটা ফুলকেই
এই ফ্লাওয়ার শব্দের মাঝখানে অন্তর্ভুক্ত করা যায়। সো সেই জায়গা থেকে এইটা হচ্ছে আমাদের একটা জাতিবাচক বিশেষ্য এবং এই জন্য এটাকে আমরা বলছি কমন নাউন। এই তো ব্যাপারটাকে বুঝতে পারলেন কেমন? আচ্ছা, আরেকটা যদি উদাহরণ দিই, লাস্ট উদাহরণ, সেটা কি হতে পারে? ধরুন বললাম পদ্মা, পদ্মা, লিখবেন পদ্মা, বলবেন পদ্মা। যমুনা, আর কি আছে? পদ্মা, মেঘনা, মেঘনা, তিনটা ওয়ার্ড আমাদের বড় বড় বাংলাদেশ তিনটা ওয়ার্ড। আচ্ছা, তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে, নদীগুলো হচ্ছে একেবারে স্পেসিফিক, আলাদা আলাদা, সবার আলাদা আলাদা নির্দিষ্ট নাম। দ্যাটস ওই জায়গা থেকে এরা সবাই প্রপার নাউন। আচ্ছা, এই ওয়ার্ডগুলো বলা বাদ দিয়ে যখন আমরা এই কথা বলবো রিভার, তখন কি বলুন দেখেন তো দেখি। এইটাই কিন্তু সমস্ত যত নদী আছে পৃথিবীর মাঝখানে সবার একটা সাধারণ নাম। সো ওই জায়গা থেকে যখন আমরা নির্দিষ্ট করে বলবো এরা হচ্ছে প্রপার নাউন, এবং ঠিক এই নির্দিষ্ট করে ওয়ার্ডগুলো বলা বাদ দিয়ে যখন একবারে এমন একটা ওয়ার্ড বলবো যেটা সবাইকে নির্দেশ করবে, একটা সাধারণ নামকে নির্দেশ করবে, সেটা হচ্ছে আমাদের কমন নাউন। একইভাবে রিভার একটা কমন নাউন, রাইট? আর রিভার দ্বারা প্রত্যেকটা নদীকে আলাদা আলাদা করে না বুঝিয়ে ঠিক একটা সিঙ্গেল নাম দ্বারা সবাইকে বোঝায়। সো এই জায়গা থেকে আমরা এই কমন নাউনটা বুঝতে পারলাম। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে জাতিবাচক বিশেষ্য হচ্ছে কমন নাউন, আর এই কমন নাউনটা কেবল সিঙ্গুলার প্লুরাল হতে পারে। দেখেন তো, রিভার কিন্তু রিভার্স হতে পারবে, এবং ফ্লাওয়ার দ্বারা ফ্লাওয়ার্স হতে পারবে, বয় দ্বারা বয়েস হতে পারে, গার্ল দ্বারা গার্লস হতে পারবে। সো এই সমস্ত ওয়ার্ডগুলো জাস্ট এইটুকু মাথায় কনসেপ্ট রাখবেন, কমন নাউন অলওয়েজ সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরালও হতে পারে। সো শুধুমাত্র একটা বৈশিষ্ট্য আমাদের কমন নাউনের আছে, আমাদের যে প্রপার, কমন, মাল্টি, কালেকটিভ এবং ম্যাটেরিয়ালস, এই চারটি নাউনের মাঝখানে শুধুমাত্র কমন নাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল হতে পারে। সো ওই জায়গা থেকে তাহলে আমরা এই দুটো জিনিস বুঝতে পারলাম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কি নাউন এটা? কালেকটিভ নাউন। তো এটা একটু ভালো করে বিশেষ মনোযোগ দিবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাউন। ওকে, দেখেন কালেকটিভ নাউন মানে কি। কারণ এই কালেকটিভ নাউন শব্দের অর্থই হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। কি বাচক বিশেষ্য? সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, তো আমরা দল, এইটুকু ধারা আমাদের মাথায় যেটা প্রথমে আসবে সেটা হলো দল অথবা সমষ্টি। এইটুকু মাথায় যদি এসে থাকে তাহলে আমরা এইটুকু বুঝতে পারি। দেখেন তো, যদি আমরা এটা বলি যে টিম, আচ্ছা এই টিম শব্দটা কি কখনো একটা মানুষের হয়? এই টিম শব্দটা শুনলে আপনার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে যে অনেকগুলো মানুষ একসাথে আবদ্ধ হয়ে একটা জায়গায় আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। যদি আমরা বলি গ্রুপ, যদি আমরা কি বলি গ্রুপ, তখন এই গ্রুপ শব্দটা দ্বারা আপনার মাথায় যেটা আসবে সেটা একজাক্টলি হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউন। অথবা দেখেন তো কমিটি, আচ্ছা এই কমিটি শব্দটা আমরা বানানটা ভালো করে দেখবো, মানে স্পেলিংটাও। আর এই কমিটি শব্দটা শুনলে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কমিটি কখনো একটা মানুষে গঠিত হতে পারে না, অনেকগুলো মানুষ লাগবে। তো সেই জায়গা থেকে কমিটি শব্দটা আমাদের একটা কালেকটিভ নাউন। এমন অনেক ওয়ার্ডগুলো আছে, আমরা বলতে পারি স্কুল। স্কুল শব্দটা আপনারা সারা জীবন জেনে আসলেন বিদ্যালয়, কিন্তু এই স্কুল শব্দটা আমাদের কালেকটিভ নাউন হতে পারে। আর যখন এটা কালেকটিভ নাউন হিসেবে আখ্যায়িত হবে তখন এইটার অর্থও চেঞ্জ হবে। তখন এই স্কুল শব্দের অর্থ হবে মাছের ঝাঁক। কি হবে? মাছের ঝাঁক হিসেবেও সেটা হতে পারে। কেমন? সো আমরা স্কুল শব্দের অর্থ যেটা জানি বিদ্যালয়, এটা হতে পারে, নো প্রবলেম। পাশাপাশি এটা যখন এটা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হবে, কালেকটিভ নাউন যেখানে বসে সেই জায়গায় বসবে, তখন এইটার অর্থ চেঞ্জ হতে পারে। আচ্ছা, পাশাপাশি আমরা বলতে পারি হার্ট, এটা একটু কষ্ট করে মুখস্থ রাখবেন। কিছু কিছু ওয়ার্ড আমরা আসলে পরিচিত না, এবং এই হার্ট শব্দটা শুনলে আমাদের এই সমস্ত ওয়ার্ডগুলোর মতো অনেকগুলা ব্যক্তি অথবা বস্তু অথবা প্রাণীর নাম মনে নাও হতে পারে, কিন্তু আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন। এই হার্ট শব্দের অর্থ হচ্ছে পশু পাখির দল। কি পাখি? অর্থাৎ পশু পাখির দল। তো ওই জায়গা থেকে আমাকে একটা মুখস্থ রাখতে হবে, পশু পাখির দল অথবা ঝাঁক আমাকে মনে রাখতে হবে। পাশাপাশি আমরা বলতে পারি অথবা এক কথা, আরেকটা কথা বলে রাখি, পশু পাখি বলতে মূলত একজাক্টলি গবাদি পশুর দলকে নির্দেশ করা হয়। আর একটা ওয়ার্ড আছে ফ্লক। হ্যাঁ, এই ফ্লক কিন্তু আবার পাখির ঝাঁককে নির্দেশ করে। কি? পাখির ঝাঁককে নির্দেশ করা হয়। এই ওয়ার্ডগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। আবার আর অনেকগুলো ওয়ার্ডে আছে, আমরা বলতে পারি প্রাইড। দেখেন প্রাইড শব্দের অর্থটা, প্রাইড শব্দের অর্থটা কিন্তু আমাদের গর্ব করা, এটা বার্ব হতে পারে। কিন্তু এই প্রাইড শব্দটা যদি কালেকটিভ নাউনের জায়গায় বসে তখন এটার অর্থ চেঞ্জ হবে। তখন এইটা কিন্তু কালেকটিভ নাউন হতে পারে, এবং তখন এই প্রাইড শব্দের অর্থ হয়ে যাবে সিংহের দল। কি হয়ে যাবে? তখন এই প্রাইড শব্দের অর্থ হয়ে যাবে সিংহের দল। কেমন? সো আমরা জানি আসলে প্রাইড অত গর্ব করা হতেই পারে, নো প্রবলেম, বাট এই ক্ষেত্রে আমাদের কালেকটিভ নাউনের জায়গায় চলে আসলে তখন তার অর্থ চেঞ্জ হবে এবং তার পরিচয় চেঞ্জ হবে। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাভেলেবল আরও অনেকগুলো ওয়ার্ড পাবো। লাইক আমরা যারা কয়েকটা বলতে চাই তাহলে কি হতে পারে? যেমন ধরুন ইনফেন্ট্রি হতে পারে। কি হতে পারে? ইনফেন্ট্রি পদাতিক সৈন্যবাহিনীর দল, এগুলো হতে পারে। কেমন? ক্যাভালরি হতে পারে, ক্যাভালরি অশ্বারোহী বাহিনী হতে পারে। তারপরে ক্লার্জি হতে পারে, এমন অনেক ওয়ার্ড হতে পারে। ফ্যামিলি হতে পারে,
এমন অনেক ওয়ার্ড আছে আমাদের যারা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে, এইটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট না, বাট আমাদের এইটুকু জানতে হবে। দেখেন কালেকটিভ নাউনের শর্তটা কি? এই কালেকটিভ নাউনের শর্তটা হচ্ছে সে যেখানেই বসবে তার শর্তটা হচ্ছে সে সবসময় একটা সিঙ্গুলার ভার্ব নেবে। কি নেবে? একটা সিঙ্গুলার ভার্ব নেবে। এবং যদি কালেকটিভ নাউনের সিঙ্গুলার ভার্বের পরে, বাক্যের সিঙ্গুলার ভার্বের পরে যদি একটা প্রনাউন ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাহলে সেই প্রনাউনটাও সিঙ্গুলার হবে। প্রনাউনটা কি হবে? তাহলে সিঙ্গুলার প্রনাউন নেবে। প্রনাউন যদি প্রনাউন ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে কি নেবে? সিঙ্গুলার প্রনাউন নেবে। সো এই দুইটা হচ্ছে একটা কালেকটিভ নাউনের শর্ত। আমরা একটা উদাহরণ দিই কীভাবে, তোমরা এই কথা বলার চেষ্টা করি। দেখেন তো, খেয়াল করেন যে আওয়ার টিম, আমাদের টিমটা ড্যাশ। আমি এখানে দেখলাম যে হ্যাভ অথবা হ্যাজ প্লেড ওয়েল। একটা বাক্য লিখলাম যে আওয়ার টিম হ্যাভ অথবা হ্যাজ প্লেড ওয়েল, বলছে যে আমাদের টিমটা ভালো খেলেছে। তখন এই যে বাক্যের মাঝখানে একটা ভার্ব রাখলাম হ্যাভ অথবা হ্যাজ, আপনি কোনটা ব্যবহার করবেন? তাহলে আপনাকে কি ব্যবহার করবেন সেইটা ব্যবহার করার আগে এই তথ্যটা আমাকে জানতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো একটা বাক্যে যদি কালেকটিভ নাউন ব্যবহৃত হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতেই হবে। আর যদি প্রনাউন থাকে তাহলে অবশ্যই সেটাও আমাদের সিঙ্গুলার হবে। তো এই জায়গায় যদি প্রনাউন পরিবর্তিত ব্যবহার করি নেই, যদি করতাম তাহলে অবশ্যই সেটাও সিঙ্গুলার হতো। যেহেতু ভার্ব ব্যবহার করেছি তাহলে ভার্বের জায়গাটায় রাইট করি। তাহলে এই ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ, তাহলে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সেটা অবশ্যই আপনার জানার কথা। যদি না জানেন তাহলে এইটুকু জেনে রাখবেন যে কোনো একটা বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে হ্যাজ বসে, আর সকল ক্ষেত্রে হ্যাভ বসে। তো ওই জায়গা থেকে আওয়ার টিম হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউন, আর আমরা কালেকটিভ নাউন মানে যেহেতু বাক্যের ভার্বের সিঙ্গুলার হবে, তো সেই জায়গা থেকে আমাদের উত্তরটা হবে আমাদের হ্যাজ। সো এইটা হচ্ছে রাইট আনসার। কেমন? তো এইভাবে তাহলে আমরা এইটুকু জানবো যে কালেকটিভ নাউন এইগুলো ওয়ার্ড দ্বারা হয়ে থাকে এবং অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হয়। লেটস হ্যাভ অ্যান অ্যানাদার এক্সাম্পল। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, লাইক আমরা বলতে পারি এইভাবে যে এ ফ্লক অফ বার্ডস ড্যাশ ইজ অথবা আর ফ্লাইং ইন দ্য স্কাই। এই যে খেয়াল করেন, তাহলে এই দ্বিতীয় নম্বর যে বাক্যটা আমরা লিখলাম যে এ ফ্লক অফ বার্ডস ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, বলছে এক ঝাঁক পাখি, এই যে ফ্লক শব্দটা পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউন। এক ঝাঁক পাখি আসলে আকাশে উঠছে। তখন এই ভার্বের জায়গায় আপনি কি বসাবেন? একটা ইজ এবং আর দেওয়া আছে। তাহলে আমরা এইটুকু জানি যে এইটা যদি আমাদের কালেকটিভ নাউন হয়, কি নাউন হয়? যদি এটা আমাদের কালেকটিভ নাউন হয় তাহলে তার পরবর্তী ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ব্যবহার করতে হবে। তাহলে সেই জায়গাতে কী হবে? এখানে সেই জায়গা থেকে আমাদের ইজ ব্যবহার করতে হবে। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তবে মনে রাখবেন এই কালেকটিভ নাউন এখানে কিন্তু শেষ নয়। আমাদের কালেকটিভ নাউনের সাথে আরও একটা সম্পর্ক আছে। সেটা কি জানেন? সেইটা হচ্ছে আমাদের নাউন অফ মাল্টিপল। নাউন অফ মাল্টিপল। তো এইটা আবার কি জিনিস, তাই না? তো এই জিনিসটাকে মানুষ সংজ্ঞাগত দিক থেকে অনেকভাবে বিশ্লেষণ করে। আমি এত কিছু করবো না, আপনাকে সহজ করে বোঝাবো, একটু খেয়াল করবেন। তাহলে কী করা লাগবে? একটু খেয়াল করা লাগবে। খেয়ালটা হচ্ছে আমি দুইটা শর্ত দিই। দেখেন, এক নম্বর শর্তটা হচ্ছে আমি এখানে কালেকটিভ নাউন বসাইলাম, একটু ভালো করে খেয়াল করবেন। তাহলে এইটা হলো একটা কালেকটিভ নাউন। ওকে, ভালো কথা। কালেকটিভ নাউন হলে কি লাগবে? তাহলে এরপরে একটা সিঙ্গুলার ভার্ব বসবে। কি বসবে? তাহলে এরপরে একটা সিঙ্গুলার ভার্ব বসবে এবং দেন এখানে একটা সিঙ্গুলার, এখানে একটা কি লাগবে? এখানে একটা সিঙ্গুলার প্রোনাউন লাগবে। কি লাগবে? সিঙ্গুলার প্রোনাউন লাগবে। ওকে, এটা একটা শর্ত। আবার দুই নম্বর শর্তটা হচ্ছে, আমি একটু নিচে লিখলাম, দুই নম্বর শর্তটা হচ্ছে এখানে আবারও একটা কালেকটিভ নাউন বসবে। কি বসবে? এখানে একটা কালেকটিভ নাউন বসবে, ভালো কথা। কিন্তু এই জায়গাটায় যদি প্লুরাল ভার্ব চলে আসে, কি চলে আসে? প্লুরাল ভার্ব চলে আসে। ঠিক একইভাবে যদি এই জায়গায় সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করা বাদ দিয়ে যদি আমাদের প্লুরাল প্রোনাউন চলে আসে, এই ক্ষেত্রে এদিকে আসছেন, এটি হচ্ছে আমাদের বোঝার জায়গা। সেটা হলো যখন এখানেও কালেকটিভ নাউন বসলো, এখানেও কালেকটিভ নাউন বসলো। আমাকে আপনাদের সবাইকে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে কালেকটিভ নাউন যদি কোনো একটা বাক্যে বসে তাহলে এইটুকু শিওর থাকেন তাহলে তার পরবর্তী ভার্বটা জোর করে হলেও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবেই আপনাকে। এবং পরবর্তী যদি প্রোনাউনটা থাকে, না থাকলে সমস্যা নেই, যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে হবে। এখন খেলাটা হচ্ছে এই জায়গায়, যদি কালেকটিভ নাউন বসলো কোনো একটা বাক্যে, আপনি জানছেন এটা কালেকটিভ নাউন, ওকে ডান, নো প্রবলেম।
কিন্তু এই জায়গাটায় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা বাদ দিয়ে যদি প্লুরাল ভার্ব ব্যবহার করে ফেলে এবং তার পরবর্তী জায়গায় যদি সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করা বাদ দিয়ে আপনাদের প্লুরাল প্রোনাউন ব্যবহার করে ফেলে, তখন আপনাকে একটু জানতে হবে এবং বুঝতে হবে তখন এইটার কালেকটিভ নাউন নাই, তখন এইটা তার ধর্ম চেঞ্জ করে, তখন নাম চেঞ্জ করে কি হয়ে গেছে, তখন এইটা হয়ে গেছে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড নামের একটা টপিকে রূপান্তর হয়ে গেছে। তাহলে আপনাকে এটুকু জানতে হবে। তাহলে একদম ক্লিয়ার, একদম পরিষ্কার, সেটা হচ্ছে কালেকটিভ নাউন বাক্যের প্রথম যুক্ত হয়েছে, ভালো কথা, যে তারপরে সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার প্রোনাউন বসে, তখন এইটার নাম কালেকটিভ নাউন। এটা আসলেই কি নাউন, এটা তার ধর্ম চেঞ্জ করে না, এটা আসলেই আমাদের কালেকটিভ নাউন। ওকে, কিন্তু যখন এই কালেকটিভ নাউনের পরবর্তী পরে প্লুরাল ভার্ব এবং প্লুরাল প্রোনাউন চলে আসবে, তখন এইটার কালেকটিভ নাউন থাকবে না, সরাসরি তার ধর্ম চেঞ্জ করে নাউন অফ মাল্টিটিউড নামে একটা টপিকে রূপান্তর হয়ে যাবে। এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আর কিছু লাগবে না। একটা উদাহরণ দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এদিকে একটা উদাহরণটা লিখে, হ্যাঁ, যেহেতু জায়গা আছে, দেখেন উদাহরণটা হচ্ছে এরকম। যদি আমরা এই কথা বলি যে দি ফ্যামিলি হ্যাজ taken its decision, এটা একটা উদাহরণ। আবার যদি 2 নম্বর উদাহরণটা লিখি এরকম যে দি ফ্যামিলি হ্যাভ taken their decisions। ওকে, এই খেয়াল করে দেখেন। তাহলে আপনি কোথায় কি করবেন, তাহলে এই যে ফ্যামিলি একটা শব্দ, এই যে ফ্যামিলি একটা শব্দ, ফ্যামিলির শব্দটা কিন্তু জন্মগতভাবে একটা কালেকটিভ নাউন, এইটুকু তো জানেন তাই না? যদি জেনে থাকেন তাহলে এখানে খেয়াল করেন। তা আমরা বলছি তাহলে দুইটার নাম কি হবে, তাহলে দি ফ্যামিলি হ্যাজ টেকেন ইটস ডিসিশন, পরিবারটি ইহার নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে। আমি একটা ব্যাপারটা ভালো করে বুঝি, বাংলা দিয়ে বোঝাই। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার ফ্যামিলিতে কোনো একটা সদস্যের বিয়ে হবে, তো সবাই একসাথে বসলেন, এখন সবাইকে বলা হয়েছে এটা যে আসলে বিয়ে কি দেওয়া যায় এবং কার মত কার অমত এরকম তথ্য নেওয়া হচ্ছে। তখন আপনার যদি সরল, হ্যাঁ ঠিকঠাক আছে, সব কিছু আছে, বিয়ে দেওয়া যায়, তখন আপনারা সবাই একটা বিষয়ের প্রতি একমত হলেন, আর তখন আপনাদের ভার্বটা সিঙ্গুলার করতে হয় এবং আপনাদের সবাইকে একসাথে বিবেচনা করে প্রোনাউনটা সিঙ্গুলার করতে হয়। তো সেই জায়গা থেকে একটা হবে। আবার যখন একই বিষয়ের উপরে আপনাদের সবার মতামত নেওয়ার সময় আপনাদের সবার মতামত আলাদা হলো, তখন সেই জায়গাটাকে আমরা বলছি যে তখন মতামতকে আলাদা, মানে আপনার মতামত সবাই সবার মতামত অটুট আর কি, না এটা ভালো না, আপনি বলছেন আমার কাছে ভালো লাগছে, আর অন্যজন বলছে আমার কাছে ভালো লাগে না। এই জন্যে এইখানে বোঝা যাচ্ছে যদি যখন আপনার প্লুরাল ভার্ব ব্যবহার করবেন তখন বোঝা যাবে আসলে এই ফ্যামিলির ভিতরে সবার মতামত এক নয়। এমন ওই জায়গা থেকে আমরা মূলত এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি আর এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করি। তাহলে এগুলো আপনার জানার দরকার নেই ভাই, এত কঠিন জিনিস আপনার জানার দরকার না। আপনার কি জানতে হবে, আপনার এইটুকু জানতে হবে যে এইটা হলো কালেকটিভ নাউন। আমরা জানি জন্মগতভাবে কালেকটিভ নাউন, ফ্যামিলি কখনো একটা সদস্য হয় না। আচ্ছা, তাহলে এই ফ্যামিলির পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে, এই যে হ্যাজ দেখতে পাচ্ছেন, হ্যাজ যদি সিঙ্গুলার ভার্ব থাকে এবং যদি এই যে ইটস কিন্তু একটা প্রোনাউন তাই না, ইটস যে সিঙ্গুলার প্রোনাউন থাকে, তখন এই ফ্যামিলি শব্দটা আসলে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। কিন্তু যখন এই ফ্যামিলির পরে এই যে দেখেন প্লুরাল ভার্ব, এই যে দেয়ার প্লুরাল প্রোনাউন যখন থাকবে, তখন এইটাকেই আর কোনো কালেকটিভ নাউন বলা যাবে না। তখন এইটাকে জোর করে ধরে কি বলবেন, তখন এইটাকে আপনাকে বলছি যে নাউন অফ মাল্টিটিউড বলতে। কি বলতে? নাউন অফ মাল্টিটিউড বলতে। সো এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, রাইট? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। শুধুমাত্র আপনাদের অ্যাডমিশন এমন কিছু নয়, প্রত্যেকটা পরীক্ষার জন্য। জাস্ট যদি কেউ কালেকটিভ নাউন বুঝি বাট নাউন অফ মাল্টিটিউড বুঝি না, এটাগুলো বললে হবে না। তাহলে ভালো করে বোঝার জন্য জাস্ট এইটুকু আপনাকে মনে রাখলে হবে। আমি কিছু লিখি নেই, আপনাকে জাস্ট সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে লাস্ট যে ওয়ান আমাদের নাউনটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এইটা একটু কষ্ট করে বুঝি, সবাই একটু মনোযোগ দেই। তাহলে এই ম্যাটেরিয়াল নাউনকে তাহলে দেখেন, খেয়াল করেন, এই ম্যাটেরিয়াল নাউন আপনাকে বুঝতে হবে না, একদম ইজিতে আমি বোঝাচ্ছি। দেখেন ম্যাটেরিয়াল নাউনে জাস্ট দুইটা শর্ত মনে রাখবেন। একটা হচ্ছে আপনি উপাদানবাচক বিশেষ্য, একেবারে উপাদান, মানে যেটা আসলে একেবারে ক্ষুদ্র একটা অংশ। আর দ্বিতীয় যেটা হচ্ছে আপনি গণনা করতে পারবেন না। কি করতে পারবেন না? গণনা করা যাবে না। তবে কি করা যাবে? তবে পরিমাপ করা যাবে। পরিমাপ করা
যাবে। কেমন? যেমনটা কি হতে পারে, এই যে খেয়াল করেন, তাহলে আমরা বলতে পারি রাইস। এখন প্রশ্ন আছে, প্রশ্নটা কি জানেন? আপনাকে বললাম যে ভাই রাইস হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, আমি তো বললাম যে গণনা করা যাবে না। আপনি বলতেন ভাই আপনি ভাত নিয়ে এসে দেন আমার কাছে, আমি গণনা করে দিচ্ছি। হ্যাঁ আপনি গণনা করতে পারেন, রাইস তো গণনা করতে পারবেনই, তাই না? একটা বা দুইটা বা তিনটা ভাত এভাবে গণনা করতে পারবেন। মেইন যে ব্যাপারটা সেটা হলো আপনি গণনা করতে পারেন বা না করেন সেটা কোনো কনসার্ন না। আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে যে গণনা করার রীতি বাংলাদেশে আছে কিনা সেটা আমাকে জানতে হবে। আসলে এই রাইস কখনো আমরা গুনে গুনে কাউকে দিই না, আমরা বলি না কখনো তোমাকে একটা বাদ দিয়ে দুইটা বাদ দিয়ে, এভাবে কখনো বলি না। দ্যাটস ওই জায়গা থেকে আপনি গুনতে পারলেও এটাকে গোনা যাবে না, গোনা রীতি আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। আচ্ছা, অথবা ওয়াটার, ওয়াটার তো এমনি গুনতে পারবেন না, ওভাবে গুনতে পারবেন না, কোনোভাবেই আপনি গুনতে পারবেন না। তার মানে এই ওয়াটারকে পরিমাপ করা যায়, 1 লিটার 2 লিটার 3 লিটার বলা যায়। অথবা যে গোল্ড শব্দটা আছে, তাহলে গোল্ডকে আপনি গুনে গুনে দেন কখনো, মানে গোল্ড পরিমাপ করে একটা আলাদা ওই আছে, আমরা বলি হয়তো ক্যারেট, রাইট? 21 ক্যারেট 22 ক্যারেট এভাবে গণনা করা হয়। সিলভার, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো এইরকম হাজার হাজার ম্যাটেরিয়াল নাউন আমাদের চোখের সামনে আছে। তো এইগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কি বললাম, ম্যাটেরিয়াল বোঝার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে উপাদানবাচক বিশেষ্য, আর একটা হচ্ছে আমাদের এইটাকে কোনোভাবে গণনা করতে পারবেন না, পরিমাপ করা যাবে। তবে আরেকটা একটু কথা বলে রাখি যে ওই ম্যাটেরিয়াল নাউনের সাথে একটা কমন নাউনের একটা কনসার্ন আছে, একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে এটা, ধরেন আমি বললাম যে গ্লাস, এই দেখেন একটু খেয়াল করেন, এই যে গ্লাস শব্দটা আছে, এই যে গ্লাস, এই গ্লাস কিন্তু একটা কাচের একটা বস্তু, রাইট? কাচ এক কথায় কাচ। এই গ্লাস হলো আমাদের ম্যাটেরিয়াল নাউন, ভালো কথা। আচ্ছা, এই গ্লাস দিয়ে আমরা কী কী বানাইতে পারি বলুন তো দেখি? গ্লাস দিয়ে আমরা বানাইতে পারি হচ্ছে আপনার, গ্লাস দিয়ে কিন্তু গ্লাসও বানানো যায় নাকি? গ্লাস দিয়ে কিন্তু আমরা গ্লাস মানে আমাদের যে খাওয়ার, মানে কী বলে ওটাকে, এক গ্লাস পানি দেন, তাহলে ওই যে গ্লাসটা, ওই গ্লাস, তাহলে এই গ্লাস যদি কাচের বস্তু বোঝায় তাহলে এটাকে ম্যাটেরিয়াল নাউন। আবার যদি এই গ্লাস দ্বারা মানে পানি খাওয়ার গ্লাস বোঝায় তখন কিন্তু এটা কমন নাউন হয়ে যাবে, এটা মনে রাখবেন কষ্ট করে। তাহলে গ্লাস হলো, আবার আপনারা এই গ্লাস দিয়ে কিন্তু বোতল বানাতে পারি, বোতল বানাতে পারি না, কাচের বোতল তো হতে পারে নাকি? আবার এই গ্লাস দিয়ে কী বানানো যায়? হাউস বানানো যায়। কী বানানো যায়? হাউস বানানো যায়। আবার এই গ্লাস দিয়ে ডোরস বানানো যায়, উইন্ডো বানানো যায়, অনেক কিছু বানানো যায়। আপনি যাহা বানাতে পারবেন এক কথায়, এই ম্যাটেরিয়াল নাউন ব্যবহার করে আপনি যাহা বানাবেন এই প্রত্যেকটাই কমন নাউন হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন গোল্ড। আচ্ছা, গোল্ড আমি দিলাম, এই যে গোল্ড। আচ্ছা, গোল্ড দিয়ে কীটা পাইলাম সেটা হচ্ছে যে গোল্ড থেকে যদি আমরা কী বানাতে পারি সেটা হচ্ছে রিং বানাতে পারি, নেকলেস বানাতে পারি, ইয়ারিংস বানাতে পারি। তাহলে আমরা বলছি এইটুকু যে এই উপাদানবাচক শব্দ থেকে আমরা যাহা তৈরি করতে পারি এরা হচ্ছে কমন নাউন। এরা কি নাউন? এরা সবাই হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, কারণ এদেরকে আমরা সবাইকে গুনতে পারি, কি করতে পারি? আপনি কিন্তু রিংকে কখনো যখন ধরেন আপনার পুরো প্রিয় মানুষকে আপনি রিং দেবেন, রিং কিন্তু আপনি এক বারি দুই বারি ভাবে দেন না, আপনি একটা রিং দেন, দুইটা রিং দেন, তিনটা রিং দেন, মানে রিং একটা গোনা যায়, কাউন্ট করা যায়। তো সেই জায়গা থেকে নেকলেস গণনা করা যায়, ইয়ারিংস গণনা করা যায়। তো এরা হচ্ছে কমন নাউন। আমরা বলছি স্পেসিফিকলিভাবে যদি এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা আপনি যাহা তৈরি করেন এরা প্রত্যেকেই কমন নাউন। বাট আবার যদি এদেরকে ভাঙেন, ধরেন আপনি রিংকে ভাঙলেন, রিংকে যদি গলান তাহলে কী পাবেন? আপনি যেটা যাহা দিয়ে তৈরি করছেন তাই পাবেন। গোল্ড দিয়ে তৈরি করলে গোল্ড পাবেন, সিলভার দিয়ে তৈরি করলে সিলভার পাবেন। তো এরা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। কথা ক্লিয়ার? তো সেই জায়গা থেকে আমরা বলছি এদেরকে যাহা তৈরি করবেন কমন নাউন, এদেরকে ভাঙলে যাহা পাবে সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। সো এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন্সের বিশেষত্ব, ভালো করে খেয়াল রাখবেন। তাহলে আমরা নাউনকে বিস্তারিত 4টা ভাগে ভাগ করলাম, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়ালস। প্রত্যেকটা ওয়ার্ডকে ভালো করে খেয়াল করলাম এবং এইগুলো থেকে মূলত বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে। তবে আমাদের নাউনের আরও একটা অংশ আছে, সেটাকে গণনযোগ্যতার উপর ভিত্তি করে ভাগ করা হয়, কাউন্টেবল আর আনকাউন্টেবল। এবং ব্যবহারের দিক থেকে কিছু কিছু ওয়ার্ডের পরে, কোয়ান্টিফায়ার্সের পরে আমরা আসলে কাউন্টেবল নাউন ব্যবহার করবো নাকি আনকাউন্টেবল নাউন ব্যবহার করবো সেটা আমরা নেক্সট কোনো ক্লাসে দেখাবো। পাশাপাশি আমরা নাউনের যে রূপান্তরগুলো আছে, আসলে এক নাউন থেকে কীভাবে অন্য একটা নাউন রূপান্তর হয়, আমরা যেটা আমাদের দৃষ্টিতে প্রপার নাউনকে দেখি ঠিক সেই নাউনটাই দিন শেষে আমাদের কমন নাউন হতে পারে, অথবা একটা কালেকটিভ নাউন কমন নাউন হতে পারে, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হতে পারে, কমন আবার অ্যাবস্ট্রাক্ট হতে পারে। নাউনের একটা রূপান্তর একটা ব্যাপার থাকে, সেই নাউনগুলো আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা অথবা অ্যাডমিশনে ফোকাস করা হয়। আমরা সেইটা নিয়েও একটা আলাদা একটা ভিডিও করব। আশা করি এই ভিডিওটা নিয়ে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এটার পরে ঠিক ওই ভিডিওটা দেখবেন, প্রত্যেকটা অংশ নাউন থেকে যত রকম প্রশ্ন আসুক আশা করি খুঁজে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য একটা ক্লাসে অন্য একটা টপিকে। আসসালামু আলাইকুম।